নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর সকালে সমস্ত যা বাসি কাজ ছিল সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ভাতটা বসিয়ে দেওয়ার জন্য। সকাল সকাল ভাবছি আজকে রান্না করে নেব, তারপরে আজকে বাকি প্রচুর কাজ আছে, সেগুলোকেও করব আর আপনাদের সাথেও শেয়ার করব। জানেন তো, নার্সারি থেকে আমি একটা রবার প্ল্যান্ট নিয়ে এসেছিলাম, তো সেই গাছটা অনেকটাই বড় ছিল। এইবারে ভাবছি ওটাকে না আমি আরও চারা বার করব। এইবার অত বড় গাছ আমি যদি ওইভাবে রেখে দেই তাহলে কিন্তু গাছটা আস্তে আস্তে মারা যেতে পারে। তো সেই চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে আজকে রান্নার কাজগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে আপনাদের সাথেও শেয়ার করব ধীরে সুস্থে, আর আমিও কাজগুলো করতে পারবো। তা না হলে অনেকটা বেলা হয়ে যায়, আর এই গরমে না তাড়াতাড়ি স্নান করলে নিজেরও ভালো লাগে এবং তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেলে আমারও অনেকটা স্বস্তি লাগে। ডালটা আর প্রেশার কুকারে দিলাম না, ডালটা বাটিতেই সিদ্ধ করে নেব, আর প্রেশার কুকারে দিলে আবার সেই প্রেশার কুকারটা মাজো। আর এইটুকু ডালের জন্য অত বড় প্রেশার কুকার আমি আর বার করলাম না। ওদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম ছাদে। এই ফুলটা দেখুন কত সুন্দর লাগছে, আমি তো এসেই অবাক যে এত সুন্দর একটা ফুল ফুটেছে, আর এর গোড়া দিয়েও না অনেকগুলো ফুল ফুটছে আর কি। তো এই যে এসেই আমার প্রথমে চেক করতে হয় যে গাছগুলো কেমন আছে। তো দেখলাম সব গাছই মোটামুটি ঠিক আছে, তবে আমার এই গোলাপ গাছটা মনে হয় আর বাঁচবে না। জানেন তো, এই গোলাপ গাছগুলো যখনই পাতা বার হচ্ছে কিছুদিন পর সেই পাতাগুলো আবার নেতিয়ে পড়ছে। আর এদিকে দেখুন রবার প্ল্যান্টটা খুব বড় হয়েছে, তো ভাবলাম ওটারই আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তারপরে সমস্ত জানালা দরজা খুলে এখন নিচে চলে আসলাম নিজের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। এখন সকালের ব্রেকফাস্ট আমি স্কিপ করি না, কিছু না কিছু হলেও নিজের জন্য বানিয়ে নিই। আমি চিন্তা করেছি যে আমার জন্য ভাবার কেউ নেই, যেটা অতি বাস্তব কথা। নিজের খেয়াল নিজের যত্ন নিজেকেই করতে হবে, এবং তোমাকে কেউ হাতে ধরে বলবে না যে মায়ের মতন যে এইটা খেয়ে নে বা ওটা খেয়ে নে। নিজের খাওয়া দাওয়ার নিজের যত্ন নিজেকেই নিতে হবে, তোমাকে হাতে ধরে এনে কেউ দেবে না। এটা শ্বশুরবাড়ির ক্ষেত্রেই হয়, অতি বাস্তব কথা। তেতো কথাটা অনেক তেতো হলেও এটাই বাস্তব। আমার জীবন দিয়ে আমি আমার সংসার জীবনের অভিজ্ঞতা থেকে এই কথাটা বললাম। আর এদিকে দেখুন আমি একটু ব্ল্যাক কফি খাচ্ছি, আর আমি না চা খাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, কারণ আমার নিজের শরীরের ওপরে তাকাতে হচ্ছে। আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, নাক দিয়ে রক্ত পড়ে, তো সেক্ষেত্রে আমি চাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে এটাও আমার অভ্যেসে পরিণত হয়ে যাবে। আমি ব্ল্যাক কফি না হয় গ্রিন টি, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিচ্ছি। তো এই যে এদিকে আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর সারাদিনের মধ্যে এই সকালবেলাটুকু আমি খাচ্ছি, আবার সেই খাবো তোমার 2, 2:30, 3টে এই সময়টাতে। মাম্মামেও আমার সাথে সকালের ব্রেকফাস্টটাও করে নেয়। তারপর এদিকে রান্নাঘরে চলে আসলাম। আজকে করব কুমড়ো আলুর তরকারি, আর ওদিকে তো ডালটা হয়েই গেছে, সিদ্ধ করা হয়ে গেছে, শুধু ফোড়ন দিলেই মিটে যাবে। আর এদিকে আলুগুলোও কেটে নিচ্ছি। আগের ব্লগে তোমরা আমাকে বলেছিলে যে দিদি তুমি এইভাবে মজা না করতে না করলেই পারতে, তো তোমাদের সাথে একটু এপ্রিল ফুলে একটু মজা করলাম। তোমরা অনেকেই দুঃখ পেয়েছো, প্রথমে তো ভয়ও পেয়ে গেছো, অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভয় পেয়ে গেলাম রীতিমতো। তো সরি, আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম বলাটা আমার উচিত হয়নি। তো জাস্ট একটা এপ্রিল ফুলের মজা আপনাদের সাথে করেছিলাম, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এদিকে দেখুন ডালটা করে নিচ্ছি। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন যে দিদি সব কিছু ম্যানেজ করো কি করে, তুমি একা হাতে সব কিছু রেখে তুমি ম্যানেজ করো কি করে। তো সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে তোমার মাথা ঠান্ডা রেখে কোন পজিশানে কি কথা বলতে হবে। মাথা গরম অবস্থায় তুমি হুটহাট কথা বলে দিলেই হলো না, তো বুঝে শুনে কথা বলতে হবে এবং নিজের কর্মটুকু নিজে চালিয়ে যেতে হবে। আমি জানি এই কাজটা পড়ে থাকলে এটা আমাকেই করতে হবে, তাহলে আমি সঙ্গে সঙ্গে করব, আমি কেন ফেলে রাখবো, তাই না? তো সেটাই হচ্ছে ব্যাপার। এইভাবে কাজ করতে করতে দেখবে একটা কাজের অভ্যাস চলে আসবে এবং অভ্যাসে পরিণত হবে। তো যে কাজটা আমার করণীয় সেটা আমি সঙ্গে সঙ্গেই করে নিই, সেটা ফেলে রাখি না বা কারুর ভরসায় ফেলে রাখি না। বিয়ের আগে একটা ভরসার জায়গা ছিল, সেটা হচ্ছে মা, আমি না করি মা ঠিক করে নেব, তাই না? কিন্তু বিয়ের পরে দায়িত্বটা বাড়ে, নিজের কাজকর্মগুলো নিজের দায়িত্বগুলো নিজেকেই পালন করতে হয়। তারপরে তোমার ওপরে দায়িত্ব নিয়ে একটা বাচ্চা আসে পুরোপুরি তোমার ওপরে নির্ভর করে, তো তাকেও সমস্ত দায়িত্ব পালন করতে হয়। তো সব কিছু দিকে সামলাতে সামলাতে এখন আমার অভ্যেস হয়ে গেছে, এখন আমি সব দিকটা সামলে নিতে পারি। ইভেন আমি এখন 30টা মানুষকে রান্না করেও খাওয়াতে পারবো।
যদি মানে সেই রকম জোগাড় যন্ত্রী সব কিছু থাকে, আমি একা হাতেও সবাইকে খাওয়াতে পারবো, একা হাতে বেড়েও খাওয়াতে পারবো। কোনো কাজকে এখন আমি আর ভয় পাই না বা ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসেও থাকি না। কাজ না পারি সেই কাজটা চেষ্টা করি, একদিন হবে না, দুদিন হবে না, তারপরে ঠিকই হবে। তোমরাও সেটাই করবে যে একদিন হচ্ছে না, দুদিন হচ্ছে না, সেই কাজটা করতে করতে তোমার একটা অভিজ্ঞতা চলে আসবে যে কোন কাজটা কখন করলে ঠিক হবে বা কোন কাজটার প্রতি কখন দায়িত্ব নেওয়াটা উচিত হবে বা কোন কাজটা কিভাবে করলে সেই কাজটা মানে পারফেক্ট হবে। এক কাজ করতে করতে অভিজ্ঞতাটা আসবে। তুমি যদি বসে বসে পরিকল্পনা করো আমি এটা করব ওটা করব, কখনোই হবে না। হাতে ধরে যখন তুমি সেই কাজগুলো করবে তখনই তোমার একটা অভিজ্ঞতা আসবে। তো বলে না মানে দেখে জানা আর হাতে কাজ করে শেখার মধ্যে একটা পার্থক্য আছে। দেখে তুমি অনেক কিছু জানতে পারবে, কিন্তু তুমি সেই কাজটা যখন হাতে ধরে করবে তখন সেটা আরও ভালো জানতে পারবে, একটা অভিজ্ঞতা চলে আসবে নিজের মধ্যে। দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে তুমি ব্লগ ছেড়ে দিচ্ছ, কথাটা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। তোমার ব্লগ দেখতে না আমার খুব ভালো লাগে, তুমি যে মজা করছিলে সেটা শুনে মনটা খুব ভালো হয়ে গেল। হ্যাঁ গো, তোমাদের সাথে একটু হালকা ফুলকা মজা করছিলাম, আর তোমরা যে সত্যি সত্যি ভেবে নেবে আমি সত্যিই মানে ভাবিনি। এবং তোমরা যখন আমাকে বলছো যে দিদি মানে খুব খারাপ লাগলো শুনে, আমার না তখনই মানে নিজের প্রতি একটা খারাপ লাগছে যে এই কথাটা না বললেই হয়তো ভালো হতো বা অন্য কিছু নিয়ে মজা করলে ভালো হতো, এই মজাটা না করলেই ঠিক ছিল। তো তারপরে ঠিক আছে মানে করেই ফেলেছি যখন তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক, তাহলে আর কি করা যেতে পারে। আর এদিকে দেখুন যে ফুল গাছগুলো ছিল না সেগুলো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে রান্নাঘরটা নতুনভাবে ডেকোরেট করব। একটা জিনিস এক জায়গায় রাখতে রাখতে মানে ভালো লাগে না, দেখবেন ওটা যদি আরও একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখেন তাহলে দেখবেন নতুন নতুন একটা ফিল আসে। আমি কাজ করি ঠিকই, কাজের মধ্যে আমি একটু নতুনত্ব খোঁজার চেষ্টা করি। যেমন এই যে কাউন্টার টপের ওপর র্যাকটা এই সাইডটাতে ছিল, তখন না প্লাগে হাত দেওয়া বলুন বা ইন্ডাকশানটা চালাতে বলুন খুবই অসুবিধা হতো, তো সেই জন্য ওইটা আবার ওই সাইডটাতে রাখলাম, আর দেখতেও বেশ মানে ভালোই লাগছে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম চিয়া সিড, তো সেটা চলে এসছে। ডায়েট করছি বলবো না, তবে নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু নজর দিচ্ছি যে যতটুকু খাবো আমি সলিড খাবার খাবো এবং দুপুরে ভাতটা যতটা পাচ্ছি একটু কম খাচ্ছি, তার বদলে শ্যামাদানার যে খিচুড়িগুলো হয় সেটা খাচ্ছি। এবং আমার খাওয়া দাওয়ার মধ্যে যে একটা চেঞ্জ এনেছি সেটাও আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। এবং তোমরা যদি আমার মধ্যে কোনো রকম পরিবর্তন দেখতে পাও তাহলে সেটাও আমাকে বলো। তার না হলে না আমি যখন হেভি হয়ে যাচ্ছে, আমার লোয়ার পোর্শনটা যখন একটু হেভি হয়ে যাচ্ছে না, আমার নিজেরই কষ্ট হচ্ছে খুব। তো ভাবলাম না এইভাবে তো চলতে পারে না, নিজের শরীরের প্রতি যত্ন নেওয়াটা উচিত। কারণ আমার ঘাড়ের পোর্শন থেকে শুরু করে আমার বডি সমস্তটা ফুলে যাচ্ছিল আস্তে আস্তে। তো মানে কিছুই না করে বা খাওয়া দাওয়া শুধু ঘরের কাজ করলেই হবে না, আমার নিজের খাওয়া দাওয়া নিজের লাইফস্টাইলের মধ্যেও চেঞ্জ আনতে হবে। তো সেই ভেবেই আমি একটা নতুন জার্নিতে এখন পা দিয়েছি। জানি না কত দূর আমি যেতে পারবো, তবে চেষ্টা করব যতটুকু খাবো বা যতটুকু আমি নিজের প্রতি যত্ন নেব একদম পিওরভাবে নেব, কোনো রকম খামতি রাখবো না। আর এদিকে দেখুন এই গাছটা কাটতে যে আমার কি কষ্ট হচ্ছিল, তো ভাবলাম না কাটলে কিন্তু গাছটা মরে যেত। তো এখানে অ্যান্টি ফাঙ্গাস যে পাউডারটা আছে সেটা একটু লাগিয়ে নিলাম। কিছুটা বেশ নরম মাটি দিয়েছি, তারপরে শুকনো মাটি নিয়ে পুরো গাছটার গোড়ায় দিয়ে দিলাম। আর আমি জল দেব না গাছের গোড়াটাতেই, যা ভিজে মাটি আছে ওটাতেই হয়ে যাবে। তারপর ছাদটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব ঘরে। আর এই গাছটা কিন্তু আমি ঘরেতেই রেখে দিচ্ছি, এখানে খুব ভালো রোদ আসে, মানে রোদ আসে বলতে আলোটা খুব পরিষ্কার আসে আমার এই উপরে লিভিং রুমটাতে। তো সেই জন্যই আর কি। আর গাছের গোড়াটা হালকা করে ভিজিয়ে দিলাম, মানে শুকনো মাটিগুলো একটু ভিজিয়ে দিলাম। দেখা যাক গাছটাকে আমি বাঁচাতে পারি কিনা, অবশ্যই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে ওপরের ঘরদোরগুলো মুছে নিয়ে তারপরে যাব নিচে। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর এখন মানে যত বেলা বাড়ছে না গরমটাও বাড়ছে, আর তখন না একদমই কাজ করতে ইচ্ছা করছে না, তখন মনে হচ্ছে স্নান টান করে এসে একদম বসে থাকি। তো সেটা করলে তো হবে না, মানে যা যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করতেই হবে। এখন যদি না করি সেই আমার বিকেলে করলেও করতে হবে। আর এদিকে দেখুন গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দিচ্ছি, বিকেলবেলাতে দেবো খোল জল। মাটিগুলো যদি এখন আগলা করে না দেই খোল জলটা ঠিকঠাকভাবে বসবে না, ওই জন্য। তারপরে যাবো স্নান করতে। দুপুরবেলা যা হোক করে দুটো খেলাম, কারণ হনুমান এসছে। আমি তাড়াতাড়ি করে খাওয়াটা বাদ দিয়ে আগে ওপরে গেছি, দেখলাম ঠিকই আছে, গাছগুলো কিছুই করেনি। নিচে আসলাম, এখন এখানে এতটা জামা কাপড় আছে,
এগুলো ভাবছি এখন আর কিছুই গোছাবো না, একটু শোবো। মাম্মাম ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মুর ঘরে, এবার আমি একটু রেস্ট নেব, তারপরে যাব উপরে, কারণ গাছে আজকে মাটি দিতে হবে। মাটিটা তুলে এনে রেখেছি, আমি না রোদের মধ্যে আর মাটিটা দিলাম না, তাহলে আমার আবার মাইগ্রেনের প্রবলেম যেহেতু আছে আরও বাড়বে। তো একটু রোদটা কমুক, বিকেল হোক, একেবারে খোল জলটাও দেবো, সাথে মাটিগুলোও দেবো। তারপরে এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, কিছুটা আয়রন করার আছে, সেগুলো করবো। দুপুরবেলাতে একটা ঘুম দিয়ে ওঠার পর মামামের জন্য এখানে লেবুর রসটা করছি। আর এই যে লেবুর রসটা করলাম না, দুটো লেবুতে কত সুন্দরভাবে লেবুর রসটা হয়। এক একটা লেবু নিয়েছিল ওই 10-12 টাকা মতন। আর এদিকে দেখুন একটু মাটি দেবো, মানে প্রত্যেকটা গাছের গোড়ায় হালকা করে মাটি দিয়ে এই যে খোল জলটা এখন প্রত্যেকটা গাছের গোড়ায় দিচ্ছি। তবে পুদিনা গাছের গোড়ায় কিন্তু আমি খোল জলটা দেবো না। খোল জল দিতে দিতে দেখলাম আমার জবা গাছটাও কিন্তু মানে যায় অবস্থা। এখন যদি সেটাকে কাটিং না করি তাহলে কিন্তু এটাও মারা যাবে। তো বুকে কষ্ট রেখে আমি জবা গাছটাও কাটিং করে দিলাম। তাহলে চলুন আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।